প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটিও শুরু হয়ে গেছে। তবে গাজীপুরের প্রায় ৫% শিল্প কারখানায় শ্রমিকেরা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি বলে জানিয়েছে শিল্প পুলিশ। এছাড়াও ৯% কারখানা ঈদ বোনাস দেয়নি। এদিকে ঈদ যাত্রায় যানজট এড়াতে এখানকার পোশাক কারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেসব কারখানায় এখনও বেতন ও বোনাস দেওয়া হয়নি সেগুলো ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। তবু বেতন ভাতা নিয়ে অনেক শ্রমিকের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত চাপ ও যানজট এড়াতে গাজীপুরে পোশাক কারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। সরকারি ৭ দিনের ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও অনেক পোশাক কারখানায় ছুটি হচ্ছে ৭ থেকে ১০ দিন। ফলে সোমবার বিকেল থেকে অনেক শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিল্প পুলিশ জানায়, গাজীপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোতে সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। সোমবার প্রায় ১০% কারখানা ছুটি দিয়েছে। মঙ্গলবার ছুটি দেবে প্রায় ২৫%, ১৮ মার্চ প্রায় ৪০% এবং বাকি কারখানাগুলো ১৯ মার্চ ছুটি ঘোষণা করবে। গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএ এর আওতায় মোট ২,৮৩৪টি কারখানা রয়েছে। এগুলোর মধ্যে এবারে ঈদের ছুটি দেওয়া হবে ২,৭৫৩টি কারখানায়। এছাড়াও আংশিক ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৮১টি কারখানায়। ধারাবাহিকভাবে সোমবার ৬২টি, মঙ্গলবার ৪৪৪টি, বুধবার ১,৪১৪টি এবং বৃহস্পতিবার ৮৩৩টি কারখানায় ছুটি দেওয়া হবে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গণপরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদের আগে ও পরে পরিবহন যেন জ্বালানির সংকটে না পড়ে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার রামনাবাদ নদে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শেষে কথা বলেন সেতুমন্ত্রী। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, রামনাবাদ সেতুর চুক্তিমূল্য ১৬৪,৪২,১৫৮ টাকা এবং প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর। এই সেতু চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন। রবিউল আলম জানান, বর্তমানে দেশব্যাপী জ্বালানির সংকট বিরাজ করছে। অনেক উন্নত দেশও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তবুও সরকার জনগণের কথা বিবেচনায় নিয়ে জ্বালানির সংকট মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ১১টি সিটি কর্পোরেশন এবং ৪২টি জেলা পরিষদ বিএনপির দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ স্থানীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াত ও এনসিপি মনে করে, ভোট ছাড়াই দলীয় নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ব্যবস্থা। দল দুটি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও সারা দেশে প্রায় ৪,৫০০ ইউনিয়ন পরিষদের মধ্যে অন্তত ১,৫০০ সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কোথাও কোথাও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। বাকি প্রায় ৩,০০০ ইউনিয়নে আগের চেয়ারম্যানরা দায়িত্বে ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় বিএনপি। নির্বাচন শেষে ধারণা হচ্ছিল অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। ১ মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছিলেন, ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও ৫টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এরপর গত রোববার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে সংসদ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী অন্তত ৮ জন রয়েছেন। অন্যরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে মনে করে জামায়াত। সিটি কর্পোরেশনের দলীয় প্রশাসক নিয়োগ নিয়ে ২৩ ফেব্রুয়ারি এবং জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ নিয়ে রোববার পৃথক বিবৃতি দিয়েছে জামায়াত। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, সরকারের এমন পদক্ষেপে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত অন্যতম দল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার ভোট নয় নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার নিয়ে বিএনপির ক্ষমতার অপব্যবহার শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি স্থানীয় সরকার নির্বাচন এখনও পূর্ণাঙ্গভাবে সামনে না এনে আগে প্রশাসনিক কাঠামো দখলে নেওয়ার এই প্রবণতা কেবল অস্থায়ী ব্যবস্থা বলে চালিয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করেন। গাজীপুরের কালিয়াকৈরে গোপনে জবাই করে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি ঘোড়া উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে অভিযান চালায়। এ সময় ৫ জনকে আটক করা হয় এবং ট্রাক ভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া, গাজীপুর মহানগরের এরশাদনগর এলাকার সাজ্জাদ হোসেন, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি এবং ঢাকার জিঞ্জিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারি। স্থানীয় লোকজনের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে রাতের আধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া এবং অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজে। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল কাৎজে এই তথ্য জানান। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। লারিজানি নিহত হওয়ার খবরটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর আওতাধীন আধার সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এই মৃত্যু ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।